এতদিন পর ছেলেকে দেখতে পেয়ে জেসমিন যেন পাগল হয়ে উঠলেন। তাড়াহুড়ো করে ছেলের দিকে এগিয়ে গিয়ে ছেলের গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলল, তুই কোথায় ছিলে এতদিন বাবা? মায়ের কথা কি একটু মনে পড়েনি? সমুদ্র জেসমিনের সেসব কথাই তোয়াক্কা না করে তাকে পেছনে ফেলে নদীর ঘরের ভেতরে এগিয়ে গেল। নুরসাদকে এভাবে চেঁচামেচি করতে দেখে বলল, কি হয়েছে ছোট মা? বকছো কেন ওকে? নুরসাদ অগ্নিদৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, সেটা তোমার মাকে জিজ্ঞেস করো সমুদ্র। প্রত্যেকটা দিন নতুন নাটক না করলে তো তোমার মায়ের পেটের ভাতই হজম হয় না। এত কিছু করেও ওনার শান্তি হয়নি, সেই জন্য এবার উনি কি পরিকল্পনা করেছে জানো? একদিন যেমন আমার চরিত্রের ওপর আঙুল তুলে আমাকে গ্রাম ছাড়া করেছিলেন, ঠিক তেমনই এবার আমার মেয়ের চরিত্রের ওপর আঙুল তুলে ওকে এই গ্রাম ছাড়া করতে চাইছেন। খুব ভালো বুদ্ধি এঁটেছেন কিন্তু তোমার মা। নয়ন কয়েক কদম পিছিয়ে নুরসাদের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্নত গলায় জিজ্ঞেস করলো, ব্যাপারটা আসলে কি আমাকে একটু খুলে বলবে আন্টি? আমি না ঠিক কিছু বুঝতে পারছি না। দিন দুপুরে তুমি আর নদী ঘরের দরজা বন্ধ করে নোংরামি করছো, সেই জন্য এই মহিলা অর্থাৎ সমুদ্রের মা বাড়ির সবাইকে এখানে ডেকে এনেছেন তোমাদের নোংরামি দেখানোর জন্য। উনি যাওয়ার সময় বাইরে থেকে তোমাদের ঘরের দরজাটাও বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তোমরা দুজন গল্পে এতটাই মজে ছিলে যে সেসব বুঝতেই পারোনি। এরপর কি হবে জানো? গ্রামের সালিশ বসবে, আমাদের কাউকে এই মহিলা কোনো কিছু বলার সুযোগই দেবে না। তিনি একাই বলে যাবেন। তারপরে গ্রামের কিছু মূর্খ অসভ্য লোক আছে যারা ওনার কথায় অন্ধ বিশ্বাস করে নেবে, আর তারপর নিজেদের সম্মান রক্ষার্থে নদীকে নিয়ে আমাদের আবার বিদেশে পাড়ি জমাতে হবে। এর থেকে বেশি আর কিচ্ছু হবে না। কি বললেন আপনি? আমি আর নদী কি করেছিলাম ঘরের দরজা বন্ধ করে দিয়ে? নয়ন জেসমিনকে প্রশ্নটা করতেই তিনি ঘৃণা ভরা কণ্ঠে বলল, কি করছিলে সেটা কি দেখতে পাইনি সবাই? কি বাল দেখেছেন সে বালই শুনতে চাইতেছি। আমার চান্দি গরম না করে সোজাসুজি বলেন কি বলতে চাচ্ছেন। তোমাদের এসব নোংরামের কথা আমার মুখে আনতেও বাদে। ছি, ভাবলেই লজ্জা করছে যে আমার বাড়িতে এসব নোংরামি করছিলে। অবশ্য হবেই না কেন, যেমন মা তার তেমন মেয়ে। চাচি আম্মা একটু মুখ সামলে কথা বলুন। নিজের গায়ে কাদা মাখানোর জন্য যে তেরে এসে আমাকে জড়িয়ে ধরে আমাকেও কাদা মাখাতে চাইবেন আর আমি মাখবো এমনটা কিন্তু না। আমি কিন্তু এখন আপনার সাথে বদ্ধভাবে কথা বলে যাচ্ছি, আর একটু যদি অতিরিক্ত কথা বলছেন আমি কিন্তু বড়তর কিচ্ছু মানব না। এমন কিছু বলে দিতে পারি যে আপনি নিজে অপমানিত হয়ে এখান থেকে চলে যাবেন। সকালে বাড়িতে ঝিনুক আসার পর আর যায়নি, একপাশে দাঁড়িয়ে চুপচাপ ঘটনাটা দেখেছে। এতক্ষণ চুপ করে থাকলেও এবার নয়নকে বলে উঠল, ওই নয়নের বাচ্চা, অন্যায় কইরা আবার বড় বড় কথা কইতাছস? তোর লজ্জা করে না? নয়ন বিস্ময়ভরা দৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে বলল, লজ্জা কেন করবে আমার? এমন ভাব দেখাইতাছস যেন ভাজা মাছ উল্টাইয়া খাইতে জানোস না। তোর সাথে নদীর যে মিল আছে এটা সবাই জানে, আমিও তো দেখছি কত মিল তোকে দুজনের। আর ওই মাইয়ার তো ঢলাঢলি যায় না, বেড়া মানুষ দেখলেই হাসতে হাসতে গায়ের উপরে উঠলাইয়া পড়ে। একটা থাপ্পড় মেরে তোর সবগুলো দাঁত আমি ফেলে দেবো জিনু। কার সম্পর্কে কি বলছিস একবার ভেবে দেখেছিস? আমার কথা না হয় বাদ দিলাম, আমি পরের ছেলে, কিন্তু একটা মেয়ে হয়ে নিজে বোনের নামে এই ধরনের কথা কোন আক্কেলে বলছিস তুই? বালের মাথা ফালো যে এটা কিছুই নাই। তোরা যে সাহসে অন্যায় করছস সেই সাহসে কইতাছি। চ্যাটের অন্যের কথা কও। এই চাচি আপনার সমস্যা কি কন্ত? হ্যাঁ, দরজা বন্ধ করে নদীর সাথে গল্প করেছিলাম, তো হয়েছেটা কি? এর মানে কি বোঝায়? কি দেখেছেন আপনি? আপনি যে আপনার বাড়ির দারোয়ানের সাথে ভর দুপুরে একা একা গিয়ে কথা বলেন, দুধওয়ালার চাচার সাথে বিকালে কথা বলেন, গ্রামের আরও অনেক পুরুষ মানুষের সাথে আপনার বেশ ভালোই খাতির। আমি কি তা নিয়ে কিছু বলতে গিয়েছি? আমি কি বলেছি যে আপনি তাদের সাথে নোংরামি করেন? মুখ সামলে কথা বলো নয়ন। রাখেন তো আপনার বালের মুখ। নিজের বেলায় তো মুখ দিয়ে বাকিদের মাথায় বোম মারেন, আর বাকিদের বেলায় সামলাইতে কন। আমার চ্যাটেরও ঠেকা পড়ে নেই সামলানোর। আর এই সমুদ্র, তুই চুপ করে আছিস কেন? এমনিতে তো খুব বুলি ফোটে মুখ দিয়ে, এখন কথা কেন বের হয় না? হ্যাঁ, নাকি আবার এই বাড়িতে এসে মায়ের আঁচলের তলায় ঢুকে গেলি? যদি তুই আজ চুপ থাকিস তাহলে কিন্তু তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। সমুদ্রের মুখ দিয়ে তাও একটাও কথা বের হলো না। সমুদ্রের এমন নির্লিপ্ততা দেখে নয়ন আরো রেগে গেল। হয়তো ভাবলো যে জেসমিনের এসব বাজে বাজে কথা বিশ্বাস করে নিয়েছে। নদীকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলল, নদী, তোমায় একটা কথা বলি আজ, শোনো। তোমার জীবনের সব থেকে বড় ভুল কি হবে জানো? সমুদ্রকে বিয়ে করা।
আজ যেহেতু তোমার এত বড় একটা অপমানের পরও ও চুপ করে আছে, তাহলে জীবনেও আর তোমার হয়ে কথা বলতে পারবে না। আর এই মহিলায় শয়তানিও কোনোদিনও কমবে না। আমার কি মনে হয় জানো, বিয়ের আগে ওনারই 10-12টা প্রেম ছিল, আর বিয়ের পরেও উনি পরকীয়া চালিয়ে যান। সেজন্য বাকি সবার চরিত্র ওনার মতনই ভাবেন। নয়ন এবার নুছাদকে উদ্দেশ্য করে বলো, আর আন্টি আপনাকে বলি, যত তাড়াতাড়ি পারেন নদীকে নিয়ে এখান থেকে চলে যান। সমুদ্রের হাতে কোনো মতে নিজে মেয়েকে তুলে দেবেন না। এতদিন ওকে খুব ভালো ভাবতাম, কিন্তু আজ বুঝলাম ও মায়ের বাধ্য সন্তান। শালার যোগ্যতা নেই বউ ফালার, আর ওর মায়ের যোগ্যতা নেই ছেলেকে বিয়ে করানোর। শালা মনটা চাইতেছে সব কাটার কুটি কুটি কইরা কাইটটা নদীতে বাসিয়ে দেয়। আর জিনুক, তুই আজ যে নোংরা খেলাটা খেললি সেটা ফল খুব খারাপ হবে। তুই কি ভেবেছিস এই কথাটা আমি স্রোত ভাইয়ের কানে দেবো না? যে জেসমিনের সাথে আজ খুব প্রীত দেখাচ্ছিস না, 2 দিন পর তোর পাশের লাথি দিয়ে বের করে দেবে। আর একবার যদি স্রোত ভাইয়ের কানে এই কথাগুলো যায়, তাহলে ওখান থেকেও তুই একইভাবে লাথি খাবি। তখন আমি দেখবো তোর এত চাপা কোথায় যায়। কথাটা বলে নয়ন চলে যেতে ধরে জেসমিনের কাছে গিয়ে থেমে গেল। রাগের তোপে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে পারলে জেসমিনকে এখন খুন করে ফেলতে। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলো, ইবলিশও আপনার কাছে হার মেনে যাবে। এক ট্যাঙ্ক তো কবরের মধ্যে চলেই গেছে, অথচ শিরায় শিরায় এখনো শয়তানি ভরা। মাথা মধ্যে খালি শয়তানি পোকা কিলবিল করে, তাই না? একবার কবরের ভেতর যান না, এসব কিলবিলানি বন্ধ হয়ে যাবে। উপরে যিনি বসে আছেন না, আপনাকে একদম ঠিকঠাক সাইজ করে ছেড়ে দেবেন। এবার দৃষ্টি পড়ল সমুদ্রের উপর। সাবধানী গলায় বলো, আর সমুদ্র, তোকে যদি আমার ধারে কাছেও দেখেছি, বিশ্বাস কর আমার হাতে খুন হয়ে যাবি তুই। আর একটা অনুরোধ করছি ভাই, নদীর মতন একটা ভালো মেয়ের জীবন নষ্ট করিস না। যদি কখনো নিজে মায়ের অন্যায়গুলো প্রতিবাদ করতে শিখিস, তবে ওকে বিয়ে করিস। না হলে তোর মতো মেরুদণ্ডহীন ছেলের বিয়ে করার যোগ্যতা নেই। শুধু শুধু মেয়েটার জীবন নষ্ট। দেখ বালের সরান্ত সামনে থেকে, যত সব ফালতু মাইয়া মানুষ। জেসমিনকে কথাটা বলে নয়ন সেখান থেকে চলে গেল। এক কোণে দাঁড়িয়ে নদী চুপচাপ অশ্রু বিসর্জন দিচ্ছে। সব থেকে বেশি কষ্ট পেল সমুদ্র, কিছু না বলাই। সমুদ্র থেকে তো এমনটা আশা করা যায় না। পরিবেশটা থমথমে হয়ে উঠল। নয়নের এত চেঁচামেচিতে কেউ আর কিছু বলার সুযোগ পায়নি। নয়নের মতন হাসি খুশি ছেলের এমন রুদ্রমূর্তি দেখে সবাই স্তব্ধ হয়ে গেছে যেন। তবে জেসমিন চুপ থাকলেন না। থমথমে পরিবেশটার সুযোগ কাজে লাগাতে চাইলেন। সমুদ্রের দিকে এগিয়ে এসে বলেন, দেখলি তো বাবা এই মেয়ের চরিত্র কেমন, এরপরও বিয়ে করতে চাইবি তুই? সমুদ্র আলতো করে জেসমিনের হাতটা নিজের থেকে ছাড়িয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকো তুমি। অনুরোধ করছি, আমার কাছে এসো না। আবার অসুস্থই হচ্ছে তোমায় দেখে, ভয় করছে আমার তোমায় দেখে। জেসমিন বিস্ময় ভরা কণ্ঠে বলল, আমার সাথে এমন করছিস কেন? আমি কি করেছি? কথাটা বলে সমুদ্রকে আবার ধরতে নিলে সমুদ্র 2 কদম পিছিয়ে গিয়ে বলল, বললাম তো আমার কাছে এসো না। আমার অস্বস্তি হচ্ছে তোমায় দেখে। আমি বলতে বাধ্য হচ্ছি, আমার আজ নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। এটা ভেবে যে আমি তোমার সন্তান, নিজের স্বার্থ পূরণের জন্য কেউ এতটা নিচে কি করে নামতে পারে? তুমি আজ যে কাজটা করলে, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষও বোধ হয়ে এমনটা করতে পারে না। তাহলে তুমি ঠিক কোন পর্যায়ে চলে গেছো একবার একটু ভেবে বলবে আমায়? উর্মি তার ছিল ভরা কণ্ঠে বলল, জাহান নামে নোংরা কিট চেনো সমুদ্র ভাইয়া? ওনার স্ট্যান্ডার্ডটা তার থেকেও নিচে। ট্রাস্ট মি, বড় মামি তোমায় দেখে এখন আমার বমি পাচ্ছে। তোমার সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে অসম্ভব। শাওন, তুমি মা বাবা আর নদীকে নিয়ে সুইজারল্যান্ডে ফিরে যাও। আমার ভিসা হয়ে গেলে আমি চলে যাব। তবে এই মহিলার সাথে একটা দিনও এই বাড়িতে থাকতে পারবো না। উর্মির কথায় সায় জানিয়ে নুছাদও বলে উঠল, একদম ঠিক বলেছো উর্মি। শরীফ, তুমি টিকিট কনফার্ম করো। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সুইজারল্যান্ড চলে যাব। শুরু থেকে শামসুদ্দিন চুপ ছিলেন। তিনি যেন এখন আর কথা বলার মতন কোনো ভাষা খুঁজে পান না। ধীরে ধীরে জেসমিন তার সহ্যের বাহিরে চলে গেছে। আজ তিনি কোনো মতেই আর 2 চোখে জেসমিনকে সহ্য করতে পারছে না। এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম যে আমি জেসমিন, তুমি এই বাড়ি ছেড়ে যদি কোথাও থাকবে, আমি নিজে সেসব ব্যবস্থা করে নাও। আমার বাড়িতে তোমার আর কোনো প্রকার জায়গা হবে না। ইচ্ছে তো করছে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু 1 সপ্তাহ সময় কেন দিলাম জানো? কেননা তুমি এত বছর ধরে আমার সংসার করে এসেছ। কুকুরের প্রতিও তো মানুষের মায়া জন্মায়। সেখানে তুমি আজ তো একটা মানুষ,
অবশ্যই, তোমায় মানুষ ভাবতেও এখন হাসি পাচ্ছে। আমার স্ত্রী হিসেবে পরিচয় দিতে আজ ঘৃণা হচ্ছে। এখনই আমার চোখের সামনে থেকে সরে যাও। শামসুদ্দিন এবারে নুজহাতকে উদ্দেশ্য করে বলেন, তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার আর কোনো মুখ নেই নুজহাত। তোমাকে কথা দিয়েছি, এনেছিলাম যে তোমার কোনো অপমান হতে দেব না। অথচ দেখো, আসার পর থেকে তোমার সবার অপমান হয়েই যাচ্ছে। আমি কিছুই করতে পারছি না। তোমায় তবু একটা অনুরোধ করব, এই নোংরা মহিলার শাস্তির আমার ছেলেটাকে দিও না। আমি কাউকে কারো শাস্তি দিচ্ছি না ভাইজান, কিন্তু আমি আমার মেয়েকে এ বাড়িতে রাখবো না। আমি তো চালাক চতুর, তারপরেও আপনার স্ত্রীর সাথে সংসার করতে পারিনি। সেখানে আমার মেয়েটা তো বোকা, উনি তো পিষে মেরে ফেলবে আমার মেয়েকে। আর আজ আপনার স্ত্রী যে নোংরা খেলাটা খেললেন, সেটাও তো নতুন কিছু না। আমি তোমায় বলছি আর এমনটা হবে না। নুজহাত রাগান্বিত কণ্ঠে বলল, এই এক কথা আর কতবার আমায় বলবেন, আর কতবার আমায় আশা দেখিয়ে সেটা ভাঙবেন বলুন তো? সেবার যখন আমার সাথে উমায়ের ভাইয়ের নামে উনি নোংরা গল্পগুলো ছড়িয়েছিলেন, তখন আপনি কিছু করতে পেরেছিলেন? বরং উল্টো কিন্তু আপনার স্ত্রীকে বিশ্বাস করেছিলেন। তারপর সাইমার সাথেও একই কাহিনী করলেন। আবার উমায়ের ভাইয়ের সাথে সাইমার নামে বদনাম ছড়ালেন, কারণ উনি নিজের ভাইয়ের সাথে সাইমার বিয়ে দেবেন না বলে। তখন আপনি কিছু করতে পেরেছিলেন? পারেননি। তখনও কি করলেন? আপনি নিজের স্ত্রীকে বিশ্বাস করলেন। জানি না আজ কি করে আমার মেয়ের প্রতি আপনার বিশ্বাস জন্মালো। এটা কিন্তু ভীষণ অদ্ভুত লাগলো আমার কাছে। শামসুদ্দিন অপরাধী গলায় বললেন, আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু আমি তো আমার অপরাধটা স্বীকার করেছি। বলো, অপরাধ স্বীকার করলে কি আমাদের হারানোর সম্মান ফিরে আসবে? নয়ন আর নদীর মাঝে সম্পর্কটা নিতান্তই সাধারণ ভাই বোনের মতো। আর এই নোংরা মস্তিষ্কের মহিলা সেই সম্পর্কটাকে ওনার মস্তিষ্কের মতনই নোংরা মানিয়ে ছাড়লেন। ওনার কথা অনুযায়ী আমরা সবাই আবার সেটা যাচাই করতেও চলে এলাম। বিদেশে আমার মেয়ের একটা সুন্দর জীবন আছে, সেই সুন্দর জীবন ছেড়ে ও কেন এখানে আপনার স্ত্রীর সাথে দুবেলা ঝগড়া ঝামেলা করতে যাবে, ওনার হাতে মার খেতে যাবে, ওনার থেকে অপমানগুলো সহ্য করতে যাবে? নুজহাতের কথায় তাল মিলিয়ে এবার শরীফও শামসুদ্দিনকে বলে উঠলেন, দেখুন ভাইজান, সবসময় চেয়েছি সমুদ্রের সাথে আমার মেয়ের বিয়ে দিতে। সমুদ্রকে আমি ভীষণ ভরসা করি। আমি জানি ও খুব ভালো ছেলে, কিন্তু এত কিছু দেখার পর আমারও ভরসা হচ্ছে না আমার মেয়েকে এখানে ফেলে রেখে যাওয়ার। আপনি ভাবির আচরণটা দেখেছেন? উনি সহ্যই করতে পারল না আমার মেয়েকে। আমাদের সহজ সরল মেয়েটা ওনার চোখের বিষ। আমার মেয়েটা আমার বড় আদরের ভাইজান, একমাত্র মেয়ে আমার। এখনও ছোট বাচ্চাদের মতন আমার কাছে আবদার করে। সেই মেয়েকে আমি বাবা হয়ে এই জাহান্নামে কি করে দিয়ে যাই বলুন? আমার মেয়ে তো আমার কাছে বেশি হয়নি। শামসুদ্দিন হার মানলেন। ওদের কথায় যুক্তি আছে, নিজের পক্ষে তিনি পেশ করার মতন আর কোনো যুক্তি খুঁজে পেলেন না। উর্মিও যেন নিজের মনে জ্বালাটা কমানোর মতন একটা সুযোগ পেয়ে গেল। তার বাবা মা কেউ তো কম অপমানিত হতে হয়নি। শামসুদ্দিনকে খোঁচা দিয়ে বলো, তুমি যদি সময় মতো তোমার স্ত্রীকে সামলাতে, তাহলে আজকে এই দিনটা তোমায় দেখতেই হতো না বড় মামা। তুমি আজ অব্দি তো কখনো তোমার স্ত্রীর ভুলগুলোকে সেভাবে গুরুত্বই দাওনি। সেই জন্য দেখো, দিন শেষে তোমাকে শুধু তোমার এই নোংরা স্ত্রীকে নিয়েই থাকতে হবে, আর কোনো আত্মীয় স্বজনকে তুমি তোমার পাশে পাবে না। শামসুদ্দিনকে কথাগুলো বলা শেষে উর্মি এবার জেসমিনকে উদ্দেশ্য করে বলো, অ্যান্ড ইউ স্টুপিড ওম্যান, আপনাকে তো একটা স্যালুট জানাতেই হচ্ছে। কি দারুণ অ্যাক্টিং করতে পারেন আপনি। নিজের এই প্রতিভাটা যদি ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে পারতেন, তাহলে এতদিনে একটা অস্কার ঠিকই জিতে পারতেন। কিন্তু আমাদের ব্যাড লাক যে আপনার এই নাটকগুলো শুধুমাত্র আমাদেরকে সহ্য করতে হচ্ছে। এক এক করে নদীর ঘর ফাঁকা করে সবাই যে যার মতো নিজেদের ঘরে চলে গেল। সমুদ্রও চলে গেছে, নদীকে কিচ্ছু বলেনি। একবার তাকায়নি চোখ তুলে ওর দিকে। যাওয়ার আগে নুজহাত নদীকে উদ্দেশ্য করে বলো,
আমি জানি সমুদ্র খারাপ ছেলে না নদী, কিন্তু তোমার জন্য ঠিক না, এই পরিবেশটা তোমার জন্য ঠিক না। নিজের ভালোটা একটু বুঝতে শেখো মা। আমি তোমার জন্মদাত্রী হয়ে তোমার খারাপ চাইবো না। নদী নিজেকে বড্ড অসহায় লাগলো। সমুদ্রের চুপ থাকাটাই সমস্যাগুলো আরো জটিল করে তুললো। একটু কি প্রতিবাদ করা যেত না নদীর হয়ে? তাহলে তো নুছাদ এত রেগে যেত না। দুপুরের পর আর ঘর থেকে বের হওয়া হয়নি নদীর। তার ঘরের দরজাটা খোলাই আছে। উঠে গিয়ে আর দরজাটা লাগানোর ইচ্ছাটুকু তার মাঝে দেখা যায়নি। ঘণ্টাখানেক পরে সমুদ্র এলো নদীর ঘরে। কারো পায়ের আওয়াজ পেতেই নদী হাঁটুর ভাঁজ থেকে মুখ তুলে তাকিয়ে দেখলো সমুদ্র এসেছে। মুহূর্তের মাঝে সব অভিমান যেন ঠেলে বেরিয়ে আসতে চাইল। এতটা সময় ধরে সে চুপচাপ কাঁদছিল, তবে এবারে যেন কান্নাগুলো শব্দ করে বেরিয়ে আসতে চাইল। সমুদ্র ধীর পায়ে গিয়ে নদীর পাশে বসলো। নদী এবার হাঁটুতে মুখ গুজলো। বেশ কিছুটা সময় নীরবতা চলো। সমুদ্রের কানে নদীর কান্নার আওয়াজ আসছে। কিছুক্ষণ পর নদী নিজের মাথার উপরে কারো হাতের স্পর্শ অনুভব করলো। খুব যত্নে মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়েছে। নদী জানে এটা সমুদ্রের হাত, কিন্তু মুখ তুলে তাকাতে ইচ্ছে করলো না। অভিমান মাখানো কণ্ঠে বলো, কেন এসেছো এখানে? তুমিও নিশ্চয়ই আমায় বিশ্বাস করনি, তাই না? বড় আম্মু যেগুলো বলে গেল সেসব ওই সত্যি ধরে নিয়েছো। একবার তাকা আমার দিকে। তাকাবো না, দেখবো না তোমায়। আমি তোমার সাথে কোনো কথাও বলবো না। আমি তাকাতে বলেছি নদী। মনের মাঝে পাহাড় সম অভিমান নিয়ে নদী চোখ তুলে সমুদ্রের দিকে তাকালো। চোখ মুখ লাল হয়ে উঠেছে কান্নার জন্য। ক্ষণে ক্ষণে কান্নার তোপে নাকের পাটা ফুলে উঠেছে। চোখের ঘন পলকগুলো পানিতে ভিজে আছে। ঠোঁট দুটো মাঝে মাঝে কেঁপে উঠছে। সমুদ্র সযত্নে দুহাতে নদীর চোখের জলটুকু মুছে দিয়ে বলো, একবার আমার চোখে তাকিয়ে দেখতো, সেখানে কি তোর জন্য অবিশ্বাস আছে? নদী অভিমানী কণ্ঠে বলো, দেখবো না। আমি এত চোখের ভাষা বুঝি না। তুমি মুখে বলতে পারছো না? তোকে ভালোবাসি নদী। ভালোবাসায় বিশ্বাস থাকে সর্বাধিক। তুই ভাবলি কি করে তোকে আমি অবিশ্বাস করব? তাহলে তখন বড় আম্মুকে কিছু বললে না কেন? তুমি চুপ ছিলে জন্যই তো আম্মু রেগে গেল। চুপ ছিলাম তার কারণ আজ থেকে আর এই নিয়ে কোনো কথাই উঠবে না। আজ আমি সব কথার সব ঝামেলার সমাপ্তি ঘটাবো। মানে? চল আমার সাথে। নদী প্রশ্নত গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাব? ভরসা নেই আমার উপর? শক্ত করে আমার এই হাতটা ধরে আমি যেখানে নিয়ে যাব, যেতে পারবি না আমার সাথে? সমুদ্রের কণ্ঠে কাতরতা, দৃষ্টিতে অসহায়ত্ব। নদী সে অসহায়ত্ব আর সেই কণ্ঠের কঠোরতা উপেক্ষা করতে পারল না নিজের অভিমানটুকু বজায় রাখতে। পারবো না যেতে। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছ সেটা আমায় না বললে আব্বু আম্মুকে কি বলবো? ওদেরকে না বলে গেলে আমায় না পেয়ে তো চিন্তা করবে। বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মাঝে আমরা ফিরে আসব। কেউ বুঝতেও পারবে না যে তুই বাড়িতে নেই। কিন্তু আর কোনো কিন্তু না নদী। আজ যদি এই সিদ্ধান্তটা না নেই, তাহলে এমনও হতে পারে যে পরে হয়তো আফসোস করতে হবে। পরিস্থিতি আজ আমাদের এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। আর তোকে কথা দিচ্ছি, আজ থেকে সব ঝামেলার সমাপ্তি হবে, তো সব অপমানের সমাপ্তি হবে, আর শুরু হবে আমাদের একটা নতুন জীবনের। নদীকে আর কোনো কথা বলার সুযোগ দিল না সমুদ্র। যেমন ছিল তেমনভাবে শক্ত করে সুদূর হাতটা ধরে বেরিয়ে গেল। বসার ঘর তখন ফাঁকা, যে যার ঘরে আছে, ফলে সুবিধাই হলো ওদের। কেউ দেখতে পেল না। সবার আড়ালে যে দুটো মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেল তার খবর কেউ রাখলো না। কেউ রাখলো না বলে হয়তো ভুল হবে। সমুদ্ররা নিচে নামার পরে দোতলার করিডর থেকে উর্মি ওদেরকে দেখলো। মুখে ফুটে উঠলো তার হাসি। সমুদ্ররা বেরিয়ে যাওয়ার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। আরও একটা কথা ভেবে ভীষণ খুশি লাগলো তার। আজ জেসমিনের মাথায় বেশ বড়সড় একটা বোমা ফাটাবে। আম্মু, আম্মু, একবার এদিকে এসো তো। ড্রয়িং রুমে সোফায় তখন শামসুদ্দিন আর শরীফ বসে আছেন। সমুদ্রের কণ্ঠ পেয়ে তাড়াতাড়ি উর্মি উপর থেকে নেমে এলো। এই সিন তো কোনো মতেই মিস করা যাবে না। জেসমিন কোথা থেকে যেন হন্তদন্ত পেয়ে ছুটে এলেন। তার ছেলে ডাকছে, না এসে পড়েন নাকি? কি হয়েছে বাবা, ডাকছিস কেন? কিছু লাগবে তোর? সমুদ্র খুব সুন্দর করে হেসে জেসমিনকে দুহাতে জড়িয়ে ধরল। উচ্ছ্বসিত কণ্ঠে জেসমিনকে বলল, এতদিনের এত অশান্তির জন্য আমি দুঃখিত আম্মু। আমারই ভুল হয়েছে। এই অশান্তিগুলো তৈরি হওয়ার সুযোগই দেওয়া উচিত হয়নি। আর কোনো অশান্তি হবে না। সমুদ্রের কথায় জেসমিন কি বুঝলেন তা ঠিক বোঝা গেল না, তবে তিনি খুশি হলেন। ছেলেকে দুহাতে জড়িয়ে ধরে বলেন, আমি জানতাম বাবা, তুই তোর আম্মুর কথা ঠিক শুনবি। তুই তো আমার ভালো ছেলে।
হ্যাঁ আম্মু, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি আজ। ওদের কথাবার্তার মাঝে চিন্তিত মুখশ্রীতে নুজহাত নিচে নামতে নামতে শরীফকে উদ্দেশ্য করে বলেন, নদী কোথায় শরীফ জানো? ও তো ওর ঘরে নেই। নদী যে বাড়িতে নেই সে কথা বোধহয় কারোরই জানা নেই। ঘরে নেই? তাহলে বোধহয় বাইরে আছে। নুজহাত আবারও কিছু বলার আগে সমুদ্র বলে উঠল, ছোট মা, নদী আমার সাথে গিয়েছিল, বাইরে আছে, বাকিদের সাথে ভেতরে আসছে। সমুদ্রের মুখ থেকে এমন কথা শুনে জেসমিন প্রশ্নার্থ গলায় জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি তোরা, আর কে আসছে ওর সাথে? সকলে চোখে মুখে কৌতূহল ফুটে উঠল। সিঁড়ির কাছে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে উর্মি। জেসমিনকে দেখে তার ভীষণ হাসি পাচ্ছে। ইচ্ছে তো করছে নিজ মুখে খবরটা জেসমিনকে দিতে, কিন্তু সেটা সম্ভব না। সমুদ্র দিলেই বোধহয় বেশি প্রভাব পড়বে। নুজহাত সমুদ্রকে উদ্দেশ্য করে বলো, কোথায় গিয়েছিলে তোমরা সমুদ্র? আমাকে তো বলে যায়নি নদী কিছু। আমি ওকে নিষেধ করেছিলাম ছোট মা, বেশি সময় লাগেনি, 1 ঘন্টা হবে আমরা বেরিয়েছিলাম। শাওন ভাই, স্রোত ভাইও ছিল আমাদের সাথে। নুজহাতের হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাস সৃষ্টি হলো। সন্দেহী গলায় বলল, কোথায় গিয়েছিলে তোমরা সবাই মিলে? নুজহাতের প্রশ্নে সমুদ্র আলতো হাসলো, তবে তার কথার উত্তর দিল না। জেসমিনের দিকে তাকিয়ে বলো, তুমি আমার বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলে না আম্মু? আমি তোমার কথাই শুনেছি, তোমার জন্য বউ নিয়ে এসেছি। উর্মি ফিক করে হেসে ফেল সমুদ্রের কথাটা শুনে। সচরাচর সে এমন আচরণ করে না, তবে আজ কেন যেন না হেসে থাকতে পারল না। বরাবরই এসব ঝামেলার ব্যাপারে সে জড়াতে চায় না, তবে বিগত কয়েকদিন ধরে না জড়িয়েও পারছে না। আর এখন যেটা সব থেকে বেশি ভালো লাগছে তা হলো জেসমিনকে দেখতে। আহা, চুপসে গেছে মুখটা। ইচ্ছে তো করছে এগিয়ে গিয়ে আরও একটু খোঁচাতে, কিন্তু তাহলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। তার থেকে বরং সমুদ্র থেকে পাওয়া খবরটার শোক আগে কাটিয়ে উঠুক। ওনাকে খোঁচানোর জন্য তো বাকি সারাটা জীবন পড়ে আছে। জেসমিনের সমুদ্রের কথাটা ঠিক বিশ্বাস হলো না, কিংবা তিনি ঠিকঠাক বুঝতে পারলেন না। পুনরায় প্রশ্নার্থ গলায় জিজ্ঞেস করলেন, বুঝলাম না তোর কথা, বউ নিয়ে আসছিস মানে? সমুদ্র আবারও হেসে বলল, 1 সেকেন্ড দাঁড়াও। দরজার একটু কাছে গিয়ে নদীর নাম ধরে কয়েকবার ডাকলো। আরো মিনিট খানিক পরে 5 জন মানুষ প্রবেশ করলো। নদীর সাথে নয়ন, সংস্রোত আর মিষ্টি সবাইকে একসাথে দেখে উপস্থিত সকলে আরো এক দফা চমকালো। সমুদ্র নদীর হাতটা ধরে জেসমিনের কাছে এগিয়ে এসে বলল, এই দেখো আমার বউ, তোমার একমাত্র ছেলের বউ নদী। এইমাত্র কাজী অফিস থেকে আমরা দুজন বিয়ে করেই ফিরলাম। উপস্থিত প্রত্যেকটা মানুষের মুখ বিস্ময়ে হা হয়ে গেল। জেসমিন যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। ওনাকে চুপ করে থাকতে দেখে সমুদ্র পুনরায় বলে উঠল, তুমি খুশি হওনি আম্মু? আমি তো তোমার কথাই শুনেছি। তুমি তো সবসময় চাইতে আমি যেন তোমার কথাই শুনি। তুমি চেয়েছিলে আমি বিয়ে করি, সেটাই করেছি। তুই আমার কথার অবদ্ধ হয়ে এই মেয়েকে বিয়ে করে নিলি সমুদ্র? এই মেয়ে তোকে জোর করে বিয়ে করেছে, তাই না? না আম্মু, আমি ওকে জোর করে বিয়ে করেছি। ও তো তোমার ভয়ে কবুল বলতেই চাইছিল না, আমি ধমক দিয়ে কবুল বলিয়েছি। মিথ্যে বলছিস। তুই কি করে বিয়ে করে আনতে পারিস? আরে তুই তো আমার বাধ্য ছেলে, আমি কষ্ট পেতে পারি এমন কোনো কাজ তুই কখনোই করতে পারিস না। এখনো তো করিনি। দেখো, মিষ্টি বাড়িতে থাকে না, কিছুদিন পর ছোট মায়েরা সবাই চলে যাবে। বাড়িতে তুমি একা একা কি করবে বলো তো? সেজন্য তোমার গল্প করার জন্য একজন সঙ্গী আনলাম। তোমার সাথে টুকটাক বাড়ির কাজ করবে, রান্না বান্নায় সাহায্য করবে। তাহলে আমি কি করে তোমায় কষ্ট দিলাম বলো তো আম্মু? জেসমিনের মাথাটা ঘুরে উঠল। হুট করে পড়ে যেতে নিলে সমুদ্র আগলে ধরল। ব্যথা দুর্গলে জেসমিন দুহাতে সমুদ্রকে আঁকড়ে ধরে বললেন, আমার বুকে ব্যথাও করছে বাবা। তোর সব কাজ দেখে মনে হয় আমি স্ট্রোক হবে এখন। এই মেয়ের জন্য তোর মা মারা যাবে। জেসমিনের কথাটা শুনে দৌড়ে দাঁড়ানো উর্মি আলহামদুলিল্লাহ বলে উঠল। ভাগ্যিস কেউ শুনতে পায়নি। অবশ্য কেউ যেন শুনতে না পায় সেভাবেই সে বলেছে। তবে এসব লোকচুরির মাঝে নয় নেই, সে যা বলবে জেসমিনকে শুনিয়েই বলবে। জেসমিনের এমন কথা শুনে পিছনে দাঁড়ানো নয়ন ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, বুকে ব্যথা করলে স্ট্রোক হয় না চাচি আম্মা, বুকে ব্যথা করলে হার্ট অ্যাটাক হয়। মাথায় কোনো সমস্যা থাকলে তাহলে স্ট্রোক হতে পারে, যেটা আপনার জন্মগতভাবেই আছে। এতদিনে বোধ হয় অনেকবারই স্ট্রোক হয়ে গেছে, কিন্তু আপনি এমনই জিনিস যে যা অন্যদেরকে বিছানায় ফেলে ছাড়ে সেটা আপনাকে আরও চাঙ্গা করেছে। আপনার তো এতদিনে শুয়ে যাওয়ার কথা।
জেসমিন শুধু চোখ গরম করে নয়নের দিকে তাকালো। নয়ন চুপ হয়ে গেল। আবার না হয় একটু পরে খোঁচানো যাবে। এদিকে সবাই নিজেদের সবটুকু মনোযোগ জেসমিনের উপর নিবদ্ধ করলো। স্রোতের সম্পূর্ণ মনোযোগ পড়ে আছে নুজহাতের উপর। এখনো যে একটা কথা বলেনি, কোনো প্রতিক্রিয়া দেখায়নি, সেজন্য স্রোত আরো বেশি চিন্তায় পড়ে গেছে। অনেক সাহস করে এগিয়ে গেল নুজহাতের দিকে। শান্ত গলায় একবার ডাকলো ছোট মা বলে। নুজহাত অগ্নিদৃষ্টিতে স্রোতের দিকে তাকাতে স্রোতের গলাটা যেন শুকিয়ে গেল। দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করার সাহস পেল না। তোর থেকে আমি এটা আশা করিনি স্রোত। আমার নিজের ছেলে মেয়ের থেকে তোকে বেশি ভরসা করি, আর তুই আমায় এভাবে ঠকাতে পারলি? আমায় এতটা কষ্ট দেওয়ার আগে একটা বারও ভাবলি না? স্রোত বোঝানোর ভঙ্গিতে বলল। আমি জানি আমি তোমায় কষ্ট দিয়েছি, কিন্তু আর কোনো উপায় ছিল না। তুমি দেখতে পারছো না কত অশান্তি হচ্ছিল। ওদের বিয়েটা হয়ে গেছে, এখন আর কোনো অশান্তি হবে না। এই অশান্তিটাকে তোরা সারা জীবনের জন্য স্থায়ী করলি। কতটুকু বুদ্ধি আছে তোদের? আমি যতটা এই দুনিয়া দেখেছি, তুই ততটা দেখেছিস? তোরা দেখেছিস ততটা? এই দুনিয়ার মানুষগুলো দেখার অভিজ্ঞতা ক্ষেত্রে এখনো তোরা আমার কাছে নিতান্তই ছোট বাচ্চা। কি বুঝিস তোরা এইসব অশান্তির? আচ্ছা দেখো, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। সমুদ্রের উপর তো তোমার ভরসা আছে, সেটা আমিও জানি। এখন আর রাগারাগি করে কি হবে বলো তো? ওই বিয়েটা মেনে নিয়ে ওদেরকে দোয়া দাও। রাগ তো আমার হচ্ছে তোর উপর। তুই আর আজ থেকে আমায় ছোট মা বলে ডাকবি না। মা শব্দটার সম্মান তুই রাখতে পারিসনি। স্রোত অসহায় মুখ করে বলল। আমাকে এভাবে বলছো কেন? আমি কি করলাম? সবাই মিলেই তো ওদের বিয়েটা দিয়েছি, তাহলে তুমি শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছ কেন? নুজহাতের দৃষ্টি গেল এবার শাওনের ওপরে, যে চোরের মতন চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। নুজহাত এবার শাওনের দিকে এগিয়ে গিয়ে রাগী গলায় বলল। ভাই হিসাবে খুব দায়িত্ব পালন করা শিখে গেছো তাই না? অথচ বোনের ভালো চাইতে গিয়ে কত বড় ক্ষতি করলে সেটা কি আন্দাজ করতে পেরেছো? আম্মু, আসলে একদম চুপ। তোমাদের একজনকেও আমি মানুষ করতে পারিনি। আমার সম্মান গর্ব সব ধুলোয় মিশিয়ে দিলে তোমরা। আমার সব থেকে বড় ভুল কি জানো? তোমাদের নিয়ে দেশে বেরা। উর্মি এগিয়ে গেল নুজহাতকে ঠান্ডা করার জন্য, বোঝানোর ভঙ্গিতে বলল। মা, রাগ করছেন কেন বলুন তো? সমুদ্র ভাইয়া তো অনেক ভালো ছেলে, আর এখন নদী সমুদ্র ভাইয়ার স্ত্রী। সমুদ্র ভাইয়ার দায়িত্ব তো অনেকটা বেড়ে গেছে, তাই না? এখন আর সমস্যা হবে না। প্লিজ উর্মি, তুমি অন্তত ওদের হয়ে সাফাই দিও না। তোমার থেকে অন্তত এসব কথা আশা করা যায় না। তুমি যথেষ্ট বুদ্ধিমতী ওদের থেকে। সেই জন্যই তো আপনাকে বলছি, এখন আর রাগ করবেন না। যা হয় ভালোর জন্যই হয়। ওদের বিয়েটা হওয়ারই ছিল, তাই হয়ে গেছে। সমুদ্র নদীর হাতটা ধরে নুজহাতের কাছে এগিয়ে এলো, বিনয়ের সাথে বলল। ও ছোট মা, রাগ করছো কেন? আমাদের জন্য দোয়া করবে না? নুজহাত সমুদ্রের দিকে তাকালো না, সরাসরি দৃষ্টিপাত করলে নদীর দিকে। চোখ দুটো দিয়ে তার আগুন বেরোচ্ছে, মনে হচ্ছে নদীকে ঝলসে দেবে সে আগুনে। নদীর চোখ তুলে নুজহাতের দিকে তাকানোর সাহস হলো না। বলা যায় নদী কাঁপছে, নুজহাতের জল জোড়া শক্ত হয়ে এসেছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নদীকে একটা চর মারার জন্য উদ্যত হলেন। নদী বুঝতে পেরে খিচে চোখ মুখ বন্ধ করে নিল, তবে তার গালে সেই চটটা পড়ল না। সমুদ্র সযত্নে নুজহাতের হাতটা ধরে নদীকে আড়াল করে দাঁড়িয়ে অনুনয়ের কণ্ঠে বলল। যদি তোমার মারার হয় তাহলে আমাকে মারো ছোট মা, যত ইচ্ছে মারো। সত্যি বলছি, আমি কিচ্ছু বলবো না। আমি একটু রাগ করবো না, একটু কষ্টও পাবো না। কিন্তু প্লিজ নদীকে কিছু বলো না। ওর এতে কোনো দোষই নেই। আমি জোর করে বিয়ে করেছি ওকে। নুজহাত জানে সমুদ্র খুব ভালো ছেলে, কিন্তু তিনি তো জেসমিনের জন্য কোনো মতেই এই বিয়েতে মত দিতে পারছে না। তার মধ্যে আজকে দুপুরে যা সব ঘটনা ঘটলো, তারপরে কি আর করে সবাই এই সিদ্ধান্তটা নিয়ে নিল। স্রোতকে তিনি যেমন স্নেহ করেন, সমুদ্রকেও ঠিক তেমনই স্নেহ করেন। কিন্তু শেষ কয়েকদিনে সমুদ্রকে একটা আচরণে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। তবে ভালো তিনি এখনো বাসেন, সাথে এটাও জানেন যে সমুদ্র ছেলেটা খারাপ নয়। নদী ভালো থাকবে ওর কাছে,
কিন্তু দিন শেষে একটা কথাই থেকে যায়, সমুদ্রকে জেসমিনের একমাত্র ছেলে বলা যায়। বৃদ্ধ বয়সে জেসমিন আর শামসুদ্দিনের একমাত্র অবলম্বন। নুজহাত এটা খুব ভালো করে জানেন যে জেসমিন কোনোদিনও নদীকে মেনে নেবে না। তাহলে কি করে সমুদ্র এদের একসাথে সবাইকে নিয়ে থাকবে, কিংবা নদীকে নিয়ে কি করে আলাদা থাকবে বৃদ্ধ বয়সে নিজের বাবা মাকে ছেড়ে? এদের তো বয়স কম, এরা আবেগে ফেসে গিয়ে যা মন চায় তাই করে, কোনো কিছু ভেবে তো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু নুজহাত তো অভিজ্ঞ, সে তো সব দিকটা ভাবছে। ভেতরে ভেতরে রাগটা কমলেও বাহিরে সেটা প্রকাশ করলে না। রাগী গলায় সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, এই যে তুই আমার মেয়েকে জোর করে বিয়ে করছিস,